ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমাদের গল্পগুলিতে অনেক সময় ভূত, প্রেত, কালো জাদু, তন্ত্রমন্ত্র প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। লেখক শুধুমাত্র গল্পটিকে রোমাঞ্চকর বানানোর জন্য বা প্লট তৈরির জন্য সেগুলি ব্যবহার করে। আমরা কখনোই কোনো প্রকার ভূত, প্রেত, কালো জাদু, তন্ত্রমন্ত্র বা কোনো অলৌকিক ঘটনার প্রচার করি না। তাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা কুসংস্কার মুক্ত হয়ে আমাদের গল্পগুলি উপভোগ করুন। আপনারা শুনছেন হরেবল উইকেন্ডের হরর সিরিজ। রাত তখন প্রায় 12:30। বনগাঁমুখী ট্রেনটা সিগন্যালের অভাবে বারাসাত স্টেশনে প্রায় 25 মিনিট দাঁড়িয়ে থাকার পর যখন ছাড়ল, অচিন্ত্যবাবু তখন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ফিরছিলেন বিধাননগর থেকে। বিধাননগরের একটা প্রাইভেট কোম্পানিতে 9 to 5 জব করেন তিনি। রোজ 6:30 থেকে 7টার মধ্যে বনগাঁয় পৌঁছে যান বটে, তবে আজ ওভারটাইম করবার ফলে দেরি হয়ে গেছে। সত্যি বলতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর আবার একটা ট্রেন মিস করেছেন, না হলে এতক্ষণে বাড়ি পৌঁছে রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়তেন। ট্রেন মিস করায় পরবর্তী ট্রেনের জন্য প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। অবশ্য বাড়িতে ফোন করে দুপুরে জানিয়ে দিয়েছেন যে ফিরতে লেট হবে, তবে যে এতটা লেট হয়ে যাবে তা তিনি নিজেও বুঝতে পারেননি। ট্রেনের কামরায় অচিন্ত্যবাবুকে বাদ দিলে আর মোটে 2 জন যাত্রী। তারাও বেশ গুটিয়ে সুটিয়ে এই শীতের রাতে ঘুম জমিয়ে নিয়েছেন। এই ট্রেনের মধ্যে ঘুম অচিন্ত্যবাবুর কাছে বেশ জটিল ব্যাপার। একজন ব্যক্তি যে কি করে ট্রেনের ওই অতটুকু সিটে বসে বসে ঘুমিয়ে পড়তে পারেন, আবার ঠিক তার গন্তব্য স্টেশনে এসেই যে কিভাবে তার ঘুম ভেঙে যায়, তা তার ভাবনার বাইরে। তার কাছে ঘুমের জন্য নিজের বাড়ির বিছানায় সব থেকে শ্রেয়। ট্রেনটা রুদ্ধশ্বাসে এগিয়ে চলেছে। এই নিস্তব্ধতা ভরা কামরায় আওয়াজ বলতে কেবল ওই ট্রেনের ঝিকঝিকি। ট্রেনটা যখন বনগাঁয় এসে থামল, তখন রাত প্রায় 1টা। ট্রেন থেকে নেমে অচিন্ত্যবাবু দেখলেন যে ট্রেনে যাত্রী ছিল মোটে 5 থেকে 6 জন। যে যার মতন নেমে রওনা দিল নিজের নিজের গন্তব্যের দিকে। অচিন্ত্যবাবুও নেমে পড়লেন স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। প্ল্যাটফর্ম থেকে নেমেই টোটো স্ট্যান্ড পড়ে। এখন সেটা পুরো ফাঁকা। অবশ্য এত রাতে টোটো বা ভ্যান পাওয়া যাবে না সেটা তিনি আন্দাজ করেই ছিলেন। রোজ 7টার সময় ট্রেন থেকে নেমে টোটো স্ট্যান্ডের পাশের শিবুর চায়ের দোকান থেকে 1 কাপ চা আর একটা সিগারেট খেয়ে তারপর টোটোয় চেপে বাড়ি ফেরেন। আজ আর সেটা হবে না। না আছে একটা টোটো, আর না খোলা আছে শিবুর চায়ের দোকান। অগত্যা তিনি পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করে একটা সিগারেট ধরিয়ে পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিলেন। তার বাড়ি বেশি পথ নয়, স্টেশনের পাশেই রেলবাজার। সেই রেলবাজার পেরিয়ে কিছুটা এগিয়েই বাঁ হাতের গলি। সেখানে বাচ্চাদের একটা ছোট্ট খেলার মাঠ আছে। সেই মাঠের পাশেই তার বাড়ি। স্টেশন থেকে পায়ে হেঁটে গেলে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যেই তিনি বাড়ি পৌঁছে যাবেন। এই শীতের নির্জন রাস্তায় মানুষ তো দূরের কথা, একটা কুকুরও দেখা যাচ্ছে না। রাস্তার দুপাশের ওই দোকানগুলো সব যেন এই মাঝরাতে নিজের নিজের ঘুমে মরত। শুধুমাত্র কিছুটা দূরে দূরে কয়েকটা শিশু গাছ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, পাহারা দিচ্ছে রাতের বনগাঁকে। সত্যি, সারাদিনের এত কোলাহলে ভর্তি ব্যস্ত বনগাঁ শহরটা রাতে যে এত শান্ত, তা আজ অফিসের ওভারটাইম ডিউটি না করতে হলে হয়তো তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করতে পারতেন না। চারিপাশের এই নির্জন শান্ত পরিবেশে ভেসে আসছে শুধু ঝিঝির ডাক। চারিপাশ এতটাই নিস্তব্ধ যে অচিন্ত্যবাবু নিজের পায়ের আওয়াজটাও পর্যন্ত শুনতে পাচ্ছিলেন। প্রায় অনেকটা পথ চলে আসার পর হঠাৎ থমকে দাঁড়ালেন। একটা মিশ্রিত হাঁটার শব্দ শুনতে পাচ্ছিলেন না? না, একজন মানুষের হাঁটার শব্দ নয়। ঠিক 2 জন মানুষ একটা নির্জন পথ দিয়ে হাঁটলে যেমন শব্দ হয়, ঠিক সেরকম
তিনি দাঁড়িয়ে পড়ার সাথে সাথেই সেই মানুষটাও যেন দাঁড়িয়ে গেল। এত রাতে এই নির্জন পথে সে ছাড়া আরও কেউ হেঁটে আসছে। পেছনে তাকালেন অচিন্ত্যবাবু, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তাহলে কি মনের ভুল? একথা ভেবে সামনে ফিরে আবারও হাঁটতে লাগলেন তিনি। না, মনের ভুল নয়, শব্দটা আবারও আসছে। হঠাৎ তার মনে পড়ল, আজ কিছু মাস যাবৎ এই রেলবাজার অঞ্চলে প্রত্যেক সপ্তাহে শনিবার করে একজন মানুষ গায়েব হয়ে যাচ্ছে। খবরটা দৈনিক সংবাদপত্রেও পড়েছিলেন তিনি। পুলিশের অনুমান এই পুরো ব্যাপারটার পেছনে একাধিক মানুষ নেই, আর যে এসব করছে সে এই অঞ্চলেরই কোনো বাসিন্দা। খবরটা মনে পড়তেই হঠাৎ তার মনে একটা ভয় বাসা বাঁধল। আজও যে শনিবার, সারাদিনের ক্লান্তি শেষে এত রাতে তিনি বাড়ি ফিরছেন। ওভারটাইম না করতে হলে আজ এত রাতে এই সমস্যায় পড়তে হতো না, কিন্তু অফিসের বসের হুকুম মানতেই হলো। কিন্তু তার পরিণতি যে এত ভয়ঙ্কর হতে পারে তা তিনি আশা করেননি। এসবই ভাবতে ভাবতে তার চোখ পড়ল সামনের রাস্তায়। পেছনে কিছুটা দূরে ফেলে আসা ল্যাম্পপোস্টার কারণে সামনের রাস্তায় তার ছায়া পড়েছে। কিন্তু তিনি কি ঠিক দেখছেন? একজন নয়, পরিষ্কার দেখা যাচ্ছে সামনের রাস্তায় ঠিক দুটো মানুষের ছায়া। আবারও দাঁড়িয়ে পড়লেন তিনি। ভয়ে ভয়ে পেছনে তাকাতেই তিনি দেখলেন ঠিক তার পেছনে দাঁড়িয়ে রয়েছে একটি মধ্যবয়সী যুবক। পরনে কালো হুডি, উচ্চতা 5 ফুট 6 কি 7, বয়স আন্দাজ 30 কি 32। তার হাতে একটা লম্বা কাঠের লাঠি। ল্যাম্পপোস্ট থেকে যতটা আলো আসছিল তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবুও আবছা আলোয় ছেলেটাকে দেখে যতটা বোধ হলো সে তার সুস্থ মস্তিষ্কে নেই। চোখে মুখে সেই ছাপ স্পষ্ট। অচিন্ত্যবাবু ভয় ভয় কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে তুমি? সেই ছেলেটি একটা নিস্তব্ধ হাসি হেসে বলল, আমি মৃত্যুযান। মানে মানে এই বলেই ছেলেটি তার হাতে থাকা লম্বা কাঠের লাঠিটি দিয়ে অচিন্ত্যবাবুর মাথায় সপাটে একটা বাড়ি মারল। অচিন্ত্যবাবু সজোরে চেঁচিয়ে উঠে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেই চিৎকার যেন এই নিস্তব্ধ নিশুতি রাতে প্রত্যেকটি কোণায় আরও একটা মানুষের গায়েবের খবর জানান দিল। আজকের এপিসোডে আপনাদের জন্য হরেবল উইকেন্ডের বিশেষ নিবেদন মৃত্যুযান। গল্পের প্রধান চরিত্রে সায়ন্তন এবং নীলাদ্রি। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে মৃত্যুযান। বাড়ির ব্যালকনিতে থাকা ইজি চেয়ারে বসে বৃষ্টিমুখর অলসতা ভরা বিকেলটার স্বাদ নিচ্ছিল সায়ন্তন। আজ রবিবার, অফিস ছুটি। না হলে প্রত্যেক দিন এ সময় অফিসে কম্পিউটারের সামনে বসে কোন সাউন্ডের সাথে কোন এফেক্টটা মানাবে, কোন সিকোয়েন্সে কোন ক্যারেক্টারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেসব নিয়েই সময় চলে যায়। সায়ন্তন কলকাতার একটা বড় সড়ো অ্যানিমেশন স্টুডিওতে চিফ এডিটর হিসেবে কাজ করে। শুধু এডিটর বললে ভুল হবে। গল্প বাছাই, ক্যারেক্টার ডিজাইন, সাউন্ড এফেক্ট, এমনকি প্রত্যেকটি সিকোয়েন্সের জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড। এক কথায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই তার দেখতে হয়। সপ্তাহের এই একটা দিন মানে রবিবার দিনটা নিজের মতো করে কাটায় সে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টির সাথে এক কাপ কফিতে জমে গিয়েছিল বিকেলটা। প্রায় অনেকক্ষণ একা বসে থাকার পর ফোনটা হাতে নিয়ে কন্ট্যাক্ট লিস্টটা খুলল সে। কাউকে একটা ফোন করে একটু গল্প করা যাবে, এই ভেবে ফোনের কন্ট্যাক্ট লিস্টটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ তার চোখ পড়ল একটা নাম্বারে।
তার ছোটবেলার বন্ধু নীলাদ্রি। একসাথেই পড়াশুনো করে বড় হয়ে উঠেছে তারা। তারপর কলেজ লাইফ শুরু হবার আগেই নীলাদ্রি ফ্যামিলি নিয়ে চলে যায় বনগাঁ। তার বাবা পেশায় ছিলেন একজন সরকারি চাকুরে। সেই সময় তার পোস্টিং হয় বনগাঁয়। তারপরেও কয়েকবার ফোনে কথা হয়েছে নীলাদ্রির সাথে, কিন্তু ধীরে ধীরে পড়াশুনোর চাপেই হোক বা দূরত্বের কারণে কথাবার্তা বন্ধ হয়ে যায়। তারপর কেটে গেছে বহু বছর। এতগুলো দিন কেটে যাবার পর হঠাৎ সেই বন্ধুর নাম্বারটা পেয়ে মনটা খুশিতে ভরে যায় সায়ন্তনের। পাশাপাশি একটা ভাবনাও কাজ করে, এতগুলো বছর পরেও নাম্বারটা জীবিত আছে তো। আর বেশি কথা না ভেবেই কলটা করেই ফেলল সায়ন্তন। রিং হতেই যেন দীর্ঘশ্বাস ফেলল সে। প্রায় বার কয়েক রিং হওয়ার পর ওপাশ থেকে উত্তর এলো। হ্যালো, কে? নীলাদ্রি? বলছি। আরে আমি সায়ন্তন রে, চিনতে পারছিস? ও সায়ন্তন, কি যে বলিস, তোকে চিনবো না তা আবার হয় নাকি? তা বল, কেমন আছিস? ভালো রে, তোর খবর বল। অনেক বছর পর পুরনো বন্ধুর সাথে কথা বলতে গিয়ে নানান কথোপকথনে জুড়ে বসলো সায়ন্তন। কি খবর, কোথায় থাকিস এখন, কি করছিস, বিয়ে করলি কিনা প্রভৃতি নানান গল্প গুজবে প্রায় ঘন্টা খানেক কেটে গেল। নীলাদ্রি বলল, তা একদিন আয় বনগাঁয়, ঘুরে যে আমার বাড়ি থেকে। ঠিকানা তো দিয়েই দিলাম, অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব। তাহলে আজ রাখি রে, অফিসের কাজের প্রজেক্টটা কমলে একদিন গিয়ে ঘুরে আসবো। বাই। তারপর আবারও নিয়মমাফিক কাজে ব্যস্ত হয়ে পড়ে সায়ন্তন। অনেকগুলো প্রজেক্টের ওপর একসাথে কাজ চলছিল। প্রায় 1.5 মাস বাদে যখন কাজের চাপ একটু কমল, সায়ন্তন ঠিক করলো এবার একটু বন্ধুর বাড়ি যাবে। এমন সুযোগ হয়তো বছরে 1 কি 2 বার আসে। অফিসে কিছুদিনের ছুটির অ্যাপ্লিকেশন করে ছুটি নিয়ে বন্ধুর বাড়িতে গিয়ে তাকে সারপ্রাইজ দেওয়া যাবে। যেমন ভাবনা তেমন কাজ। অফিসে ছুটির জন্য আবেদনপত্র দিয়ে ছুটি নিয়ে বনগাঁ যাওয়ার ট্রেনে চেপে পড়ল সায়ন্তন। সেই ছোটবেলাকার পরম বন্ধুটির সাথে দেখা হবার আর মাত্র কিছু ঘন্টা দেরি। ট্রেনের উইন্ডো সিটে বসে বাইরের দিকে তাকিয়েছিল সায়ন্তন। ছোটবেলার সেই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছিল তার এই বন্ধুটি মানে নীলাদ্রি ছোট থেকেই একটু চাপা স্বভাবের। খুব একটা কারোর সাথে কথা বলতো না সে। বন্ধু বলতে একমাত্র সায়ন্তনই ছিল তার সুখ দুঃখের সাথী। একসাথে স্কুল যাওয়া থেকে মাঠে ফুটবল খেলতে গিয়ে কাদা মাখা। দুজনকে দেখে কেউ ভাবতেই পারত না যে এরা একে অপরের বন্ধু। বন্ধুর থেকেও কিছু বেশি ছিল তারা। নীলাদ্রির ছোট থেকেই কিউরিও কালেকশনের শখ। রাস্তায় পুরনো কোনো জিনিস পড়ে থাকতে দেখলেই সেটা তুলে বাড়ি নিয়ে যেত। এই জামানাতেও তার কাছে পুরনো আমলের এমন অনেক মুদ্রা ছিল যেগুলো হয়তো অনেক মানুষের কাছেই অজানা। এছাড়াও পুরনো মূর্তি, দেওয়াল ঘড়ি প্রভৃতি প্রায় এমন অনেক অ্যান্টিক জিনিস ছিল যা যেমন একদিকে সুদর্শন, পাশাপাশি ঐতিহাসিকও বটে। তবে সেই কিউরিও কালেকশনের শখ এখনও বর্তমান আছে কিনা তা নিয়ে একটু সংশয় আছে। নীলাদ্রির বাবা মারা গেছেন অনেক দিন। মা তো সেই ছোট থাকতেই ইহলোকের মায়া ত্যাগ করেন। মূলত তারপর থেকেই একটু চাপা স্বভাবের হয়ে যায় সে। এখন বিয়ে করেছে, একটা মেয়েও আছে 6 বছরের। আদর করে মেয়েটার নাম রেখেছে মোহর। সায়ন্তন পৌঁছে আগে নীলাদ্রিকে সারপ্রাইজ দেবে। তারপর নীলাদ্রির স্ত্রী আর মেয়ের সাথে আলাপ সেরে কিছুদিন সেখানে কাটিয়ে ফিরে আসবে কলকাতায়। এসবই বিভিন্ন দুষ্টু মিষ্টি ভাবনা ভাবতে ভাবতে ট্রেনটা বনগাঁয় পৌঁছে গেল। শহরটা বেশ ব্যস্ত, জমজমাট। স্টেশনে যে এতটা ভিড় থাকবে সেটা আন্দাজ করেনি সায়ন্তন। রাত এখন 8টা বাজে। নীলাদ্রি যেমনটা বলেছিল সেই হিসাবে তার বাড়ি স্টেশনের পাশেই রেলবাজার নামক একটা এরিয়াতে। স্টেশনে নেমে একটা টোটো ধরলে মিনিট 5-7-এর মধ্যেই পৌঁছে যাবে। কথা মতো একটা টোটো নিয়ে রেলবাজারে এসে পৌঁছালো সায়ন্তন। ভাড়া মিটিয়ে দিয়ে কিছুটা এগিয়ে গেল সে। ভেবেছিল কাউকে জিজ্ঞেস করবে, কিন্তু জায়গাটা বড্ড নির্জন। বাজারটা ক্রস করে একটু এগিয়ে গিয়েছে সে। হঠাৎ তার নজর পড়ল সামনে বড় লোহার গেট দেওয়া দোতলা বাড়িটির দিকে।
নীলাদ্রির দেওয়া বর্ণনার সাথে হুবহু মিলে যায়। কিছু না ভেবেই গেটটা খোলা দেখে ভেতরে ঢুকে পড়ল সায়ন্তন। বাড়িটার দশা সত্যি বড্ড খারাপ। সামনের ফুলের বাগানটা পরিচর্যার অভাবে আগাছা জন্মে প্রায় জঙ্গল হয়ে গেছে। বাড়িটা দেখে বোঝা যাচ্ছে যে আগে এটির রং ছিল হলুদ, এখন ধূসর হয়ে গেছে। তাছাড়া দেওয়ালগুলোতে অনেক শ্যাওলা জমেছে। এই রাত 8:30টার সময়ও বাড়িতে একটা আলো পর্যন্ত জ্বলছে না। এক কথায় বাড়িটাকে বর্ণনা করতে গেলে বলতে হয় হিন্দি সিনেমার ভুতুড়ে বাড়িগুলোর মতো। সায়ন্তন এগিয়ে গেল দরজার দিকে। দরজা জানলা সবকটা বন্ধ। দেখে মনে হয় বাড়িতে কেউ নেই। তবুও এগিয়ে গিয়ে কলিং বেলটা বাজালো সায়ন্তন। বার কয়েক কলিং বেল বাজানোর পর নীলাদ্রি স্বয়ং এসে দরজা খুলল। কিন্তু এ কোন নীলাদ্রিকে দেখছে সে? শেষ যখন দেখেছিল সেই ক্লাস 12-এ, তখনও বেশ নাদোষ নুদোষ চেহারা ছিল তার। চুলগুলো অসাধারণ পরিপাটি করে কাটা থাকত, আর তার ড্রেসিং সেন্স ছিল সব থেকে উন্নত। আর আজ যাকে দেখছে তার শরীরের সমস্ত হাড় যেন গোনা যায়। উস্কো খুস্কো চুল, চোখের রুক্ষ দৃষ্টি। সেই নীলাদ্রির সাথে আজকের এই নীলাদ্রির আকাশ পাতাল তফাত। কিন্তু কেন? প্রায় মিনিট খানেক একে অপরের দিকে তাকিয়ে রইল। কারোর মুখ থেকে একটা কথাও ফুটল না। অবশেষে নীরবতা ভেঙে নীলাদ্রি বলল, সায়ন্তন, তুই? কেন আসতে পারি না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আয় ভেতরে আয়। সত্যি বলতে ভেবেছিলাম হঠাৎ করে এসে তোকে সারপ্রাইজ দেবো, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ। কিভাবে? পরে হবে সেসব কথা, চল আগে ফ্রেশ হয়ে নে। নীলাদ্রি সায়ন্তনকে নিয়ে দোতলার ঘরে এলো। এই ঘরটাই তুই থাকবি। ঘরের সাথে অ্যাটাচ বাথরুম আছে, আশা করি তোর কোনো অসুবিধা হবে না। তুই ফ্রেশ হয়ে নে, আমি কিছু জলখাবার নিয়ে আসি। নীলাদ্রি সায়ন্তনকে তার ঘর দেখিয়ে দিয়ে নিচে চলে গেল। সায়ন্তন বাথরুমে ঢুকে স্নান সেরে যখন রুমে এলো তখন বাজে রাত 9:30। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে জানলার সামনে এলো সে। তার চোখ পড়ল বাড়ির সামনে রাস্তার ওপাশে থাকা গাছটার দিকে। অনেক বড় এবং উঁচু একটা বটগাছ। বটের ঝুড়িগুলো ঝুলে পড়েছে নিচ অবধি। সেই ঝুড়ির দিক থেকে চোখ সরাতেই তার চোখ পড়ল গাছটার গোড়ার দিকে। গাছের আড়ালে একজন দাঁড়িয়ে আছে না? অনেকক্ষণ ধরে লক্ষ্য করল সায়ন্তন। হ্যাঁ, একজন ঠিক গাছের আড়ালে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে একনিষ্ঠ নজর রাখছে বাড়িটির দিকে। সায়ন্তন আরও বুঝল যে সেটি একজন নারী। চোখে চোখ পড়তেই সরে গেল সে। আজব, লোকের বাড়ির হাড়ির খবর নেওয়া ছাড়া আর কোনো কাজ নেই মানুষের। কার বাড়িতে কে এলো কে গেল সব দেখতে হবে, সব জানতে হবে। এরই মধ্যে নীলাদ্রি এলো জলখাবার নিয়ে। গরম গরম চাপাটি আর তরকা। নে খেয়ে নে, এত রাতে ভালো কিছু পেলাম না। আরে না না, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমি এতক্ষণ এসেছি, তোর বউ আর মেয়েকে তো দেখলাম না। আর বলিস না, মেয়েটা অনেক দিন ধরে জেদ করছিল মামাবাড়ি যাবে মামাবাড়ি যাবে। তাই জয়শ্রী মানে আমার স্ত্রী মোহরকে নিয়ে একটু মামাবাড়ি গেছে। নে তুই খেয়ে নে, তারপর শুয়ে পড়, সকালে কথা হবে। রাতের খাবার শেষ করে বিছানায় গা এলাতেই এতটা পথের জার্নির ক্লান্তি ঘুম হয়ে চোখে নেমে এলো সায়ন্তনের। পরদিন সকালে বেশ বেলা করে ঘুম ভাঙল তার। তারপর সারাদিন নীলাদ্রির সাথে গল্প গুজবে বেশ একরকম কাটল। দুপুর গড়িয়ে বিকেল হলো, তারপর রাত্রি। রাতের খাবার শেষ করে সায়ন্তন বলল, আজ তো আর বেরোলাম না, কাল একটু আশপাশটা ঘুরে দেখে আসবো। একদম না, এই জায়গাটা খুব একটা সুবিধের নয়। কিছু দরকার হলে বলবি, আমি এনে দেব, তোর বেরোতে হবে না। কিন্তু কেন? মানে সুবিধের নয় কেন? সে পরে এক সময় বলবো, রাত হয়েছে অনেক, শুয়ে পড়। খাওয়া দাওয়া শেষ করে সায়ন্তন শুয়ে পড়ল। বাড়িটা অনেক দিন ধরেই যেন খালি পড়ে আছে।
অনেক দিন যেন কেউ থাকেনি এ বাড়িতে। আর শুধুমাত্র এ বাড়ি নয়, এই পাড়াটাই কেমন যেন নির্জন, যেন কেউ থাকে না। দূরে কোনো জায়গা থেকে কুকুরের ডাক ভেসে আসছে, এছাড়াও ভেসে আসছে ঝিঝির ডাক। একটা রাত পাখি যেন হঠাৎ ডেকে উঠল। সেই নিশুতি রাতের প্রত্যেকটি শব্দ যেন পরিষ্কার শুনতে পাচ্ছে সায়ন্তন। কিন্তু এত সব আওয়াজকে আড়ালে ফেলে আরও একটা আওয়াজ শোনা যাচ্ছে না? কেউ একজন কাঁদছে অত্যন্ত করুণ সুরে, একজন মহিলা। এ কান্না যেন কোনো সাধারণ কান্না নয়, মনে জমে থাকা অসহ্য যন্ত্রণার এক করুণ বহিঃপ্রকাশ ঘটছে এই কান্নার শব্দে। সায়ন্তন অনেকক্ষণ ধরেই সেই কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। এমনিতেই অচেনা জায়গা, এত রাতে এমনভাবে কে কাঁদছে? উঠে বসল সায়ন্তন, কিন্তু এবার যেন এক অদ্ভুত জিনিস ঘটল। সে উঠে বসতেই চারিদিকের নিস্তব্ধতা ঘিরে ধরল তাকে। সেই কুকুরের ডাক থেকে শুরু করে ঝিঝি, রাত পাখি, এমনকি সেই কান্নার আওয়াজও একদম থেমে গেল। দেওয়ালে টাঙানো ঘড়ির টিকটিক শব্দটা পরিষ্কার শুনতে পাচ্ছে সে। নির্জীব বস্তুর চলন হঠাৎ বন্ধ হয়ে যেতেই পারে, কিন্তু হঠাৎ 1 সেকেন্ডের মধ্যে, না না সেটা নয়, 1 মুহূর্তে এতগুলো সজীব প্রাণ এমনভাবে থামবে কিভাবে? কি রহস্য আছে? হঠাৎ কি মনে হলো, সায়ন্তন আবারও শুয়ে পড়ল। একটু বেশিই ভেবে ফেলছে সে। ভুল, সব ভুল। কুকুরের ডাক, ঝিঝি এসব হঠাৎ থেমে যায়নি। এখন তো আবার পরিষ্কার সবই তার কানে আসছে। হয়তো হ্যালুসিনেশন। আসলেই তাই। রাতে শোবার সময় মোবাইলের PDF ফাইল দেখে একটা ভূতের গল্প পড়ছিল সে। হয়তো সেই ভয়টা এমনভাবে মাথায় চেপে বসেছে যে এই গভীর রাতে তা কল্পনা শক্তি ভেদ করে বেরিয়ে আসছে। আর কিছু না ভেবে ঘুমের প্রতি মনোনিবেশ করল সায়ন্তন, এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল সে। সকালে নীলাদ্রির ডাকে তার ঘুম ভাঙল। নে নে, চা খেয়ে নে। তারপর বল, রাতে ঘুম কেমন হলো? আর ঘুম? কেন, কি হলো? আর বলিস না, কাল রাতে একটা গল্প পড়ছিলাম, ভূতের গল্প। এবার এটার কারণেই কিনা জানি না, রাতে কিছু অস্বাভাবিক জিনিস অনুভব করলাম। তাও বেশি সময়ের জন্য স্থির ছিল না, ক্ষণিকের মধ্যেই সবটা যেন আবার স্বাভাবিক হয়ে গেল। আরে ওসব কিছুই না, হ্যালোসিনেশন হয়েছে। ভূতের গল্প বলেছিস, ওটা নিয়েই হয়তো ভাবছিলিস, সেই কারণেই হয়েছে। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। যাকগে, বাদ দে ওসব। আচ্ছা, তোর সেই কিউরিও কালেকশনের শখ, সেটা এখনও আছে? আছে বই কি, আলবাত আছে। তাহলে চল আজ একটু তোর কালেকশনটা ঘেটে দেখি। বাড়িটির নিচের তলায় 3টে রুম, একটি কিচেন আর বাথরুম। সেই রুমগুলোর একটিতে থাকে নীলাদ্রি, আর একটিতে আছে নীলাদ্রির কিউরিওর কালেকশন। সেই ঘরে ঢুকতেই সায়ন্তনের চোখে ধা লেগে গেল। তার এই বন্ধুটির কিউরিও কালেকশনের শখ আছে সেটা সে জানতো বটে, তবে সেই শখ যে সময়ের সাথে এতটা প্রভাব বিস্তার করেছে তা এ ঘরে না ঢুকলে সে জানতে পারত না। অনেক প্রাচীন জিনিসে ভর্তি সেই ঘরটিতে রয়েছে বিভিন্ন রাজা মহারাজাদের চিত্র, প্রাচীন কিছু মূর্তি, মুদ্রা, পুরনো আমলের রেডিও, যুদ্ধের বর্মা, তরবারি প্রভৃতি নানান প্রাচীন জিনিস। সেগুলো একদিকে যেমন সুদর্শন, পাশাপাশি প্রত্যেকটি জিনিসের সাথে জড়িয়ে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস। নীলাদ্রি এক একটা জিনিস দেখিয়ে তার ঐতিহাসিক বর্ণনা দিল, এবং সায়ন্তন মুগ্ধ হয়ে সবটা শুনে গেল। এমন প্রাচীন জিনিসের প্রত্যেকটির ঐতিহাসিক বর্ণনা শুনতে শুনতেই কেটে গেল পুরো দিনটা। ঠিক এমনভাবেই সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4টে দিন চোখের নিমেষে কেটে গেল। শুক্রবার রাতে প্রত্যেক দিনের মতো রাতের খাবার শেষ করে ঘরের মধ্যে পায়চারি করছিল সায়ন্তন। জানলার কাছে এসে চাঁদের দিকে তাকিয়ে গভীর ভাবনার অতল সমুদ্রে ডুবে গেল সে। আর মাত্র কালকের দিনটা, রবিবার সকালে আবার সেই কলকাতায় ফিরতে হবে, আবার সেই ছকে বাঁধা জীবন। এই 4 দিনে বনগাঁ শহরের এই কোলাহলহীন নির্জন জায়গাটার সাথে বড্ড অভ্যস্ত হয়ে গেছে সে।
বড় পরিচিত হয়ে গেছে এই ঘরের প্রতিটি দেওয়াল। আর ওই রাস্তার ওপারের বট গাছটা, ওটাও যেন খুব চেনা একজন হয়ে গেছে। এই কদিনে প্রত্যেক রাতেই সায়ন্তন ওই বটগাছটার দিকে তাকিয়ে থেকেছে। সেই ঝুলে পড়া বটের ঝুড়িগুলি তাকে ফিরিয়ে নিয়ে গেছে ছোটবেলায়। স্কুল থেকে ফেরার পথেও একটা বটগাছ পড়ত। সায়ন্তন আর নীলাদ্রি সেই বটগাছের ঝুড়ি ধরে ঝুলত, আর রোজ পড়ে গিয়ে ধুলো মেখে বাড়ি ঢুকত। কতই না মিষ্টি ছিল সেই ছোটবেলা। আজ আর সেই দিনগুলো কই, ছেলেবেলার সাথেই হারিয়ে গেছে কোথাও। এসবই ভাবতে ভাবতে সায়ন্তন সেই বটগাছটার দিকে তাকালো। আবারও সেই নারী মূর্তি। চোখ পড়তেই লুকিয়ে গেল গাছের আড়ালে। আজব তো, এরকম নজরদারি কে করে? সায়ন্তন টেবিলে রাখা টর্চটা নিয়ে জ্বালিয়ে ভালো করে দেখার চেষ্টা করল, কিন্তু না, এবার আর কাউকে দেখা গেল না। জানলাটা বন্ধ করে দিয়ে সায়ন্তন শুয়ে পড়ল বিছানায়। বিছানায় গা এলাতেই ঘুমিয়ে পড়ল সে। অনেক রাতে কিছু মিশ্রিত কথার শব্দে ঘুমটা ভেঙে যায়। পরিষ্কার শুনতে পেল কারা যেন কথা বলছে। এক এক করে এতগুলো মানুষ শেষ হয়ে গেল, তাহলে কি এবার এর পালা? কি করি কই কদিনই দিনেশ, তবে একটা কথা মাথায় রেখো, উপরওয়ালা আছে, সব দেখছে। আর তোমার উপরওয়ালা বিমল কাকা, ভূতের মুখে রাম নাম মানায় না। আরে ওর তো স্বভাবই হয়, বুঝলি না? একসময় বউ ছেলে মেয়েকে জ্বালিয়েছে, এখন আমাদের জ্বালাচ্ছে। সায়ন্তন ধপ করে উঠে বসল। সে যতদূর জানে এ বাড়িতে বর্তমানে প্রাণ বলতে কেবল দুই, সে আর নীলাদ্রি। তবে এ কারা? কার গলার শব্দ এগুলো? কিছু না ভেবেই সে চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? কে কথা বলছে? অমনি সবকিছু শান্ত হয়ে গেল। সায়ন্তন উঠে একবার দেখে এলো, কিন্তু কেউ নেই। অদ্ভুত তো, আজও ভুতুরে বাড়িতে এসে পড়েছি দেখছি। একদিন কান্নার শব্দ, একদিন ফিস ফিস করে গলার শব্দ, হচ্ছেটা কি? সে রাতে আর ঘুম হলো না তার। ভোরের দিকে একটু তন্দ্রা এসেছিল বটে, কিন্তু পাখির কলরবে সেই তন্দ্রাও কেটে গেল। সেদিন সারাটা দিন একটা অস্বস্তির মধ্যে কাটল তার। এমনিতেই সারা রাত ঘুম হয়নি, তারপরে এতগুলো দিন একটানা ঘরবন্দি। যেন একটা খাঁচাবন্দি পাখির মতো মনে হচ্ছিল নিজেকে। রাতে খাবার শেষ করে শুতে গেল সায়ন্তন। আর মাত্র আজকের রাতটা। সকালে ঘুম থেকে উঠেই ট্রেন ধরে সোজা কলকাতায় নিজের ফ্ল্যাটে। তারপর আবার শুরু সেই কোলাহলে ভর্তি ব্যস্ত শহরের জীবনযাপন। প্রায় অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছিল সে, কিন্তু সেই সারাদিনের অস্বস্তি যেন রাতেও ছেড়ে যাচ্ছে না। অগত্যা বিছানা থেকে নেমে নিজের ঘরের মধ্যেই পায়চারি করতে লাগলো সায়ন্তন। তারপর হাঁটতে হাঁটতে নিচের তলায় এলো সে। প্রায় 15-20 মিনিট এমনই পায়চারি করার পর সে ভাবল যে না, এবার শুয়ে পড়া যাক। এই ভেবে সে সিঁড়ির দিকে এগোবে, এমন সময় হঠাৎই একটা হাসির শব্দ কানে এলো তার। একটা বাচ্চার অপার্থিব হাসি। আওয়াজটা আসছে ঠিক নীলাদ্রি শোয়ার ঘর আর কিউরিও কালেকশনের ঘরটির মাঝখানে থাকা ঘরটার দিক থেকে। একটা সময়ের জন্য সায়ন্তনের মাথায় এলো যে তাহলে কি নীলাদ্রি কোনো বেআইনি কাজ করছে? এই পুরো একটা সপ্তাহ সে আছে এই বাড়িতে, কিন্তু ওই ঘরটায় তো যাওয়া হয়নি। এই ভেবে সে ওই ঘরটার দিকে এগোলো। ঘরের দরজা খুলতেই হঠাৎই বন্ধ হয়ে গেল সেই হাসি। একটা পচা দুর্গন্ধ নাকে এলো সায়ন্তনের। অন্ধকার ঘরটির লাইটের সুইচ দিতে যাবে এমন সময় তার হাতে লেগে কিছু একটা মাটিতে পড়ে গেল। কোনোভাবে লাইটের সুইচটা জ্বালতেই সে দেখল যে নিচে যে জিনিসটা তার হাত লেগে পড়ে গেছে তা আর কিছুই নয়, একটা ডায়েরি। ডায়েরিটা তুলে সায়ন্তন পড়া শুরু করলো। নীলাদ্রির ডায়েরি। তার সারাদিনের বিভিন্ন ঘটনা, তার জীবনে কি ঘটছে সবই এই ডায়েরিতে লিখে রাখে সে। পরপর ডেট দিয়ে প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো লিখে রাখা আছে সেই ডায়েরিতে।
তার বাবার মৃত্যু, মাকে হারানোর দুঃখ, তার বিয়ে, স্ত্রী, মেয়ে সবার কথাই লেখা আছে এই ডায়েরিতে। এমনকি সায়ন্তনের কথাও লেখা আছে। আজ প্রায় 12 বছর পর পুরনো বন্ধুর সাথে ফোনে কথা হলো। আমার ছোটবেলার সঙ্গী, ওর নাম সায়ন্তন। বন্ধু না বলে ভাই বললেই হয়তো বেশি ভালো হবে। ওকে বাড়িতে আসতে বলেছে আসবে। এসব বিভিন্ন লেখা পড়তে থাকলো সায়ন্তন। কিন্তু আর মাত্র 3 দিনের ডেটের পর টানা 1 সপ্তাহ আর কিছুই লেখেনি সে। ঠিক 7 দিনের পর 8ম দিনের ডেট দিয়ে আবার লেখা আছে। কিন্তু এবারে যা লেখা আছে তা পড়ে সায়ন্তনের পুরো শরীরে ঘাম দেখা দিল। লেখা আছে, আজ আবার মা এসেছিল, কিন্তু মা কি আমার উপর রেগে আছে? মা আমার হাতের খাবার খাচ্ছে না কেন? আমি যে তোমাকে খুব ভালোবাসি মা, কেন খাচ্ছ না তুমি? হ্যাঁ, কেন খাচ্ছ না? কেন কেন খাচ্ছ না? সায়ন্তন যতটা জানে, নীলাদ্রি ছোট থাকতেই তার মা মারা যায়, তাও কলকাতায়। তাহলে এই মাটা কে? একটা অদ্ভুত রহস্য সায়ন্তনের মাথায় ঘুরপাক খেতে থাকলো। পড়ে চলল সায়ন্তন, কিন্তু এবার আর কোনো ডেটের উল্লেখ নেই। পরপর সব লেখা। কাল রাতে মা আবার এসেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, কেন আমার হাতের খাবার খাচ্ছ না মা? মা বলল, ও খাবার নাকি সে খাবে না, সে নাকি খায় না কিছু, তার উপাসনা করতে বলেছে সে। আরো বলল, তাকে তৃপ্ত করতে না পারলে সে নাকি আমায় ছেড়ে চলে যাবে। না না, তুমি ছেড়ে চলে গেলে আমি পাগল হয়ে যাব। বুঝেছি। আমি জিজ্ঞেস করেছিলাম মাকে, কি করে তাকে তৃপ্ত করব? তার রক্ত চাই, টাটকা রক্ত। সেই ছোটবেলায় আমার জন্মদাত্রী মা রক্ত শূন্য হয়ে আমায় ছেড়ে চলে যায়। আজ আবার আমি মাকে পেয়েছি। রক্তের অভাবে তোমায় আমি চলে যেতে দেব না মা। সায়ন্তন যেন নিজেকে আর ধরে রাখতে পারছে না। এসব কি পড়ছে সে? সব যেন কোনো অলৌকিক ছবির মতো লাগছে। সে পড়ে চলল, সবাইকে মেরে ফেলবো। আমার স্ত্রী, মেয়ে, চাকর, কাউকে চাই না। ওদের প্রতি একটা ঘৃণা এসে গেছে আমার। ছি! আজ শনিবার, আজ জয়শ্রীকে মেরে ওর রক্ত দিয়ে তোমার উপাসনা করব মা। আমার শুধু তোমাকে চাই। এরপর এক এক করে তার স্ত্রী জয়শ্রী, মেয়ে মোহর সবাইকে মেরে সেই মায়ের উপাসনা করার প্রত্যেকটি কথা পড়ে সায়ন্তন রীতিমতো আটকে উঠল। এখানেই শেষ নয়। কাউকে না পেয়ে শেষে পাড়ার বিভিন্ন মানুষকে ধরে এনে তাদের নৃশংসভাবে হত্যা করে নিজেকে মৃত্যুযান বানিয়ে তোলার এক নির্মম বর্ণনা লেখা আছে সে ডায়েরিতে। কিন্তু এতটা পড়েও সায়ন্তন যতটা না ভয় পেয়েছে, পরের অংশটা পড়ে তার থেকেও বেশি আটকে উঠল সায়ন্তন। সেখানে লেখা, আমার ছোটবেলার বন্ধু সায়ন্তন এসেছে। আমায় খুব ভালোবাসে, কিন্তু তোমার থেকে বেশি না মা। তুমি আমার সব। সায়ন্তনকে কিচ্ছু বুঝতে দিইনি। ও তো আমায় বিশ্বাস করে, অন্ধের মতন বিশ্বাস করে। এই শনিবার সায়ন্তনকে মৃত্যু জানে চাপিয়ে তোমার কাছে নিয়ে আসব। হঠাৎ সায়ন্তনের হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। ভয়ে বিস্ময়ে তার পুরো শরীর যেন কাঠ হয়ে আসছে। যে করেই হোক তাকে এক্ষুনি পালাতে হবে এই মৃত্যুপুরী থেকে। এই ভেবে সে পেছন ঘুরতেই হঠাৎ কোনো ভারী বস্তুর আঘাত অনুভব করল সে। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সায়ন্তন। যখন জ্ঞান ফিরল তখন সে দেখল যে সে একটা চেয়ারে বসে আছে। তার হাত পা সব বাঁধা। সামনে বসে আছে নীলাদ্রি। তার হাতে একটা লম্বা কাঠের লাঠি, পরনে কালো হুডি। তার চোখগুলো যেন আগুনের ন্যায় জ্বলজ্বল করছে। সায়ন্তন বলল, এ কি করছিস ভাই? ছেড়ে দে আমায়। আমি তোর কি ক্ষতি করেছি? একটা বিকৃত হাসি হেসে নীলাদ্রি বলল, ক্ষতি? না 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 না, তুই আমার ক্ষতি কেন করবি?
তুই তো আমার ভাই রে পাগলা। তাহলে তাহলে ছেড়ে দে আমায়। ছেড়ে দেব? আমি যখন আমার স্ত্রীকে ছাড়লাম না, আমার মেয়েকে ছাড়লাম না, তোকে কি করে ছেড়ে দিই বলতো? এমন কেন করছিস তুই? আর আর ওই মাটাই বা কে? ডায়েরির পাতায় 7টা ডেট মিসিং কেন? কি হয়েছিল? শুনবি? হ্যাঁ, তোর জানার অধিকার আছে। হাজার হোক, তোকে তো সবই বলতাম। আর বাকি দিনগুলোর মতন সেদিনও আমি কিউরিওর দোকানে যাই। বিকাশ দা, কি খবর বলো? নতুন কিছু এসেছে? কাল কিছু নতুন মাল ঢুকেছে, ওই সাইডটা দেখো, ওখানে সব রয়েছে। সেই জিনিসগুলো ভালো করে দেখলাম। ওখানে থাকা প্রায় সব জিনিসই খুব কমন। জিনিসগুলো একে একে ঘেটে দেখছি, এমন সময় একটা মূর্তি দেখে আমার চোখ আটকে যায়। বিকাশদাকে মূর্তিটা দেখিয়ে বললাম, এই মূর্তিটার কেমন দাম আছে বিকাশদা? ওটা তোমায় দেয়া যাবে না নীলাদ্রি, তুমি আমার অনেক দিনের কাস্টমার। তোমার সাথে কিছু খারাপ হোক, আমি সেটা চাই না। খারাপ মানে? মূর্তিটা ভালো নয়, ও মূর্তি অভিশপ্ত মূর্তি, ওর সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে নীলাদ্রি। আরে বিকাশদা, ওসব ছাড়ো তো, কত দিতে হবে তাই বলো। ওই মূর্তি আমি কোনো দাম দিয়ে কিনিনি, এমনিই পেয়েছি। তুমি নিলে এমনি নিয়ে যাও নীলাদ্রি, কিন্তু এর ফল যদি খারাপ হয় তার দায় কিন্তু আমার না। হ্যাঁ হ্যাঁ, দাও। তারপর সেই মূর্তি আমি বাড়ি নিয়ে আসি। ওই যে সেই মূর্তি। নীলাদ্রি সায়ন্তনকে একটা মূর্তি দেখায়। মূর্তিটা দেখলেই গাটা কেমন যেন শিউরে ওঠে। একটা অদ্ভুত রহস্যময় দৃষ্টান্ত সেই মূর্তিতে স্পষ্ট। মূর্তিটার গলা কাটা, সেখান থেকে ছিটকে রক্ত পড়ছে, আর মূর্তিটার মাথা রয়েছে সেই মূর্তিরই হাতে। নীলাদ্রি বলে চলল, এই মূর্তি যেদিন আমি নিয়ে আসি সেদিন থেকেই কেমন অস্থির বোধ হতে থাকে আমার। ঠিক 2 দিন পর রাতে আমি শুয়ে ঘুমোচ্ছিলাম, স্বপ্নে দেখলাম একজন নারী আমার পাশে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, নীলু, আমি এসেছি বাবা। আমার ছেলেটা যে একেবারে শুকিয়ে গেছে। আমি ধড়ফড় করে উঠে বসে পড়ি। দেখলাম সেই নারী সত্যিই আমার পাশে বসে আছে, স্বপ্ন নয়। আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? আমি আমি তো তোর মা রে। বলেই আমার মাথায় আবার হাত বোলায় সে। শুয়ে পড় বাবা। সেই হাতের ছোঁয়া, সেই স্পর্শে একটা আলাদা আবেগ ছিল, স্নেহ ছিল। সেই রাতের পর থেকেই আমি কেন জানি না এই মূর্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। পরদিন রাতে আবার আসে সে, আমার মাথায় হাত বোলাতে থাকে আর বলে, আমার উপাসনা কর, আমি সব ঠিক করে দেব। তোর কাজটা নিয়ে যে সমস্যা চলছে তা ঠিক হয়ে যাবে। তুই শুধু আমার উপাসনা কর। মা, তুমি আমায় ছেড়ে যাবে না তো? না রে পাগল, আমি কি তোকে ছেড়ে যেতে পারি? আজ আসি রে, আবার আসবো। তারপরের সব ঘটনায় তো তুই পড়েছিস। মায়ের স্নেহ ভালোবাসা কোনোদিন পাইনি তেমনভাবে। আজ জীবনের এতগুলো বছর পেরিয়ে আসার পর আমি এক নতুন মা পেয়েছি। পেয়েছি এক নতুন পৃথিবী। সেই পৃথিবীতে রয়েছে আমার মা আর আমি, মৃত্যুজা। তাই বলে তুই তোর স্ত্রী, তোর মেয়ে সবাইকে মেরে ফেলবি? আর শুধু তাই নয়, একে একে তুই অনেক মানুষকে নৃশংসভাবে খুন করেছিস। হ্যাঁ করেছি, এবার তোর পালা। এই বলেই নীলাদ্রি একটি ছুরি হাতে এগিয়ে আসে সায়ন্তনের দিকে। সায়ন্তনের সামনে এসে দাঁড়ায়। তারপর তার হাতে থাকা ছুরিটা তুলে ধরে সায়ন্তনের গায়ে বসাতে যাবে, এমন সময় হুড়হুড় করে দরজা ভেঙে কিছু মানুষ ঢুকে পড়ে সেই ঘরে। নীলাদ্রির হাত লক্ষ্য করে গুলি ছোড়ে একজন। অমনি নীলাদ্রি সজোরে চেঁচিয়ে ওঠে। তার হাতে থাকা ছুরিটা নিচে পড়ে যায়। পেছন থেকে কিছু মানুষ জাপটে ধরে তাকে, তারপর টানতে টানতে নিয়ে যায় বাইরে। একজন মহিলা এগিয়ে এসে সায়ন্তনের হাতে পায়ে বাঁধা দড়ি খুলে দেয়। নমস্কার, আমি সর্বাণী ঘোষাল, ইনভেস্টিগেশন অফিসার, বনগাঁ থানা। আসলে এই অঞ্চলে বেশ কিছু মাস ধরে প্রত্যেক সপ্তাহে শনিবার একজন করে মানুষ গায়েব হচ্ছিল। এই কেসটার তদন্তভার আমার উপর এসে পড়ে।
এই বাড়িটির ওপর অনেক দিন ধরেই সন্দেহ ছিল আমাদের, সেই মতো আমরা নজরও রাখছিলাম। আজ হাতে নাতে ধরলাম। ও, তাহলে ওই বটগাছের আড়ালে যাকে দেখতাম, সেটা তাহলে আপনি? একদম। থ্যাংক ইউ অফিসার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার জীবন বাঁচানোর জন্য। এটা আমাদের কর্তব্য মিস্টার। সায়ন্তন চৌধুরী। ওকে, তো মিস্টার চৌধুরী, আপনি একটু সকালে থানায় আসবেন একবার। কিছু কাজবাজ আছে, ওগুলো কমপ্লিট করে আপনাকে ছেড়ে দেওয়া হবে। শিওর। এক এক করে সবাই চলে গেল। ওদিকে ভোরের আলো ফুটেছে। সায়ন্তন ওপরের ঘরে গিয়ে নিজের সব জিনিস গুছিয়ে নিয়েছে। অনেক হয়েছে এই মৃত্যুপুরীতে, এবার সোজা কলকাতা। যাওয়ার পথে সায়ন্তন সেই মূর্তিটাও নিয়ে নিল। কলকাতায় গিয়ে গঙ্গায় ভাসিয়ে দেবে। গঙ্গার জল নাকি অনেক পবিত্র। যদি সেই জলে ডুবে এই অভিশপ্ত মূর্তির কোনো গতি হয়। আপনারা শুনছিলেন হরেবেল উইকেন্ডের বিশেষ নিবেদন মৃত্যুযান। সায়ন্তন ও বিকাশের চরিত্রে অতনু, নীলাদ্রি এবং অচিন্তবাবুর চরিত্রে সুমন, মায়ের চরিত্রে এবং ইনভেস্টিগেশন অফিসার রিম্পা ভট্টাচার্য বৈরাগী। শব্দগ্রহণ পিঞ্জিরা প্রোডাকশন, সাউন্ড অ্যান্ড পাবলিসিটি ডিজাইন অতনু। শেষ হলো মৃত্যুযান। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন।